হিংস্র ভঙ্গিতে ঘোত করে আলফোন্সের গোড়ালি ধরে ভীষণ জোরে টান মারল সে। ঝোপ ছিঁড়ে বেরিয়ে এলো খাটো শরীরটা। পিঠের দিকের কাপড় ছিঁড়ে ঝুলছে। সারা শরীর কাটা আর খোঁচায় রক্তাক্ত। মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার আর গড়াগড়ি শুরু করলো সে। শেষমেশ উঠে দাঁড়িয়ে আমার পেছনে লুকালো সে। তারপর পঞ্জিকায় যত সাধুর উল্লেখ আছে তাদের প্রত্যেকের নাম ধরে অভিশাপ দিল আমস্লোপোগাসকে। বলল এই ঘটনার প্রতিশোধ সে নেবেই, বিষ খাওয়াবে তাকে। অবশেষে পুরো ঘটনাটা জানতে পারলাম আমি। আলফোন্স পরিশ্রেধে দেয় আমস্লোপোগাসকে নাস্তার জন্যে। জুলুটাও চত্বরের এক পাশে বসে চুপচাপ নাস্তা খায়। তো অধিকাংশ জুলুর মতোই মাছের প্রতি তার নিদারুণ ঘৃণা। মাছকে সে একরকম জলচর সাপই মনে করে। আলফোন্সের আছে আবার বাদরামি করার অভ্যাস, তবে এক্ষেত্রে সম্ভবত পাকা রাঁধুনি বলেই সে ঠিক করলো কিছুটা মাছ সে আমস্লোপোগাসকে খাওয়াবেই। সবাই তার রান্না করা মাছ খেয়ে প্রশংসা করে, জুলুটা আবার বাদ যাবে কেন? সাদা কিছু মাছ ভালো করে পিষে সে মিশিয়ে দিল পরিজের সাথে। কোনো সন্দেহ না করে প্রায় সবটুকুই গিলে ফেলল আমস্লোপোগাস। কিন্তু দুর্ভাগ্যক্রমে আনন্দ চাপতে না পেরে নিজের বিপদ ডেকে আনলো আলফোন্স। ওর তিরিং বিরিং করে নাচা দেখে সন্দেহ জাগলো জুলুর মনে, এবং পরিজের তলানি পরীক্ষা করে মিহি কিছু মাছ আবিষ্কার করে ফেলল সে। আর তারপর কি ঘটলো সেটা তো আগেই বলেছি। তবু ভালো ওর ঘাড়টা ভেঙে ফেলেনি বুড়ো জুলু। মারাত্মক সেই কুঠারবাজি দেখেও ওর আক্কেল হয়নি যে ঠাট্টা করার পক্ষে আমস্লোপোগাস সুবিধের জিনিস নয়। ঘটনাটা সামান্য, তবু বললাম, কারণ সামান্য ঘটনাকে কেন্দ্র করেই মারাত্মক কাণ্ড ঘটতে যাচ্ছিল। ক্ষতগুলো ধুয়ে মুছে অভিশাপ দিতে দিতে চলে গেল আলফোন্স। আমস্লোপোগাসকে ডেকে বললাম, তার আচরণে খুব লজ্জিত হয়েছি আমি। মাখো মাজন, বলল সে। বসে বসে শুধু খেতে আর ঘুমাতে ঘুমাতে আমি ক্লান্ত, মরার মতো ক্লান্ত। পাথরের বাড়িতে বসে বসে এভাবে জীবন কাটানো আমার মোটেই পছন্দ হচ্ছে না। এভাবে কি মানুষ বাঁচে? সাদা আলখাল্লা সুন্দরী মেয়ে, বেরির শব্দ, বাজ পাখির ওরা বিশ্রী, সব বিশ্রী। ক্রালে যখন মাসাইদের সাথে লড়াই করছিলাম জীবনটা ছিল বাঁচার মতো, কিন্তু এখানে জীবনটা হয়ে যাচ্ছে তোমাদের মতো। একবারও ইনকোসিকাস মাথার উপরে তুলতে পারছি না। কুড়ালটা উপরে তুলে গভীর দুঃখে সেদিকে চেয়ে রইল আমস্লোপোগাস। ও, বললাম আমি, এই তাহলে তোমার অভিযোগ? আবার পেয়ে বসছে রক্তের নেশা, তাই না? কাঠঠোকরার একটা গাছ দরকার, তাই না? তাও এই বয়সে, ছি আমস্লোপোগাস। হ্যাঁ মাকুমাজন, রক্তেই আমার নেশা, তবু অনেকের চেয়েই সৎ আমি। তোমাদের জাতের কেনা বেচা সুদের ব্যবসায় মানুষের হৃৎপিণ্ডের রক্ত চুষে চুষে খাওয়ার চেয়ে সামনাসামনি লড়াইয়ে খুন করা অনেক ভালো। তবে তোমরা চলবে তোমাদের পথে, আমি চলবো আমার। মাকুমাজন, উচ্চ তৃণভূমি অঞ্চলের সার সমতল ঝোপের দেশে বাঁচে না। আমি জানি আমি অসভ্য, মাথায় রক্ত চললে হিতাহিত জ্ঞান লোপ পায় আমার। তবু চিরদিনের জন্য আমি যখন হারিয়ে যাব আধারে, জানি দুঃখ পাবে তুমি, কারণ তোমার হৃদয়ের গভীরে যে আমার জন্যে ভালোবাসা আছে, আমিও তোমাকে ভালোবাসি। মাকু মাজন, আমরা যে একে অপরের চুল পাকতে দেখেছি, আর তাই তো আমাদের মাঝে এমন কিছু আছে যা চোখে দেখা না গেলেও ভাঙা খুবই শক্ত। পুরনো পেতলের গুলির খোলের তৈরি নস্যির কৌটা সে এগিয়ে দিল আমার দিকে। আবেগ ভরে এক টিপ নস্যি নিলাম। রক্তপিপাসু
ওই বুড়ো শয়তানটাকে যে ভালোবাসি এ কথা মিথ্যে নয়। ওর ভেতরে কি আকর্ষণ আছে জানি না, তবে আছে একটা আকর্ষণ। হয়তো ওর সততা, স্পষ্ট স্বভাব বা অতি মানবীয় দক্ষতা ও শক্তি, আমি ঠিক বুঝি না। শুধু এটুকু বলতে পারি, জীবনে অনেক বড়ের সংস্পর্শে এসেছি, কিন্তু ওর মতো আর কাউকে পাইনি। বেশ বুদ্ধিমান ও অথচ শিশুর মতো সরল। আর শুনতে হাস্যকর হলেও একথা সত্য যে ওর একটা দরদি হৃদয় আছে। যাই হোক, ওকে বরাবরই খুব ভালোবাসি আমি, কিন্তু স্পষ্ট করে সেটা ওকে বলার কথা কোনোদিনই ভাবিনি। হ্যাঁ বুড়ো নেকড়ে, বললাম আমি, অদ্ভুত জাতের ভালোবাসা তোমার। আজ ভালোবাসছো, কালই হয়তো থুতনিটা দুভাগ করে দেবে। ঠিকই বলেছ মাকু মাজন, ওই কাজটা আমি করব যদি সেটাকে কর্তব্য মনে করি। কিন্তু তারপরেও তোমার প্রতি ভালোবাসা অটুট থাকবে আমার। ভালো কথা মাকু মাজন, লড়াই টড়াইয়ের সম্ভাবনা আছে নাকি? গত রাতের ঘটনা দেখে তো মনে হলো দুই রানীর পরস্পরের উপর খুব রাগ, নইলে সোরাইস ড্যাগার নিয়ে যেত না। ব্যাপারটা স্বীকার করে সব কিছু খুলে বললাম ওকে। সত্যি? আনন্দে লাফিয়ে উঠল সে। আহ, যুদ্ধ তাহলে হবে। মেয়েরা যখন ভালোবাসার কারণে লড়ে, তখন তারা আহত মোষের মতোই নিষ্ঠুর মাকুমাজন। কামনা চরিতার্থ করার জন্যে মেয়েরা রক্তের নদীতে সাঁতার কাটে, কিন্তু সেজন্যে কখনো অনুশোচনা করে না। নিজের চোখে এমন ঘটনা আমি বার দিয়ে ঘটতে দেখেছি। আহ, মাকুমাজন, তাহলে সত্যি এই বাড়িগুলোতে দাউ দাউ করে জ্বলে উঠবে আগুন, রাস্তার ওপার থেকে ভেসে আসবে রণহুঙ্কার। কিন্তু এই বেটারা লড়তে পারে তো? কি মনে হয় তোমার? এই সময় দুদিক থেকে এসে পৌঁছালেন স্যার হেনরি ও গুড। দুজনের চেহারায় খুব ফ্যাকাশে, দৃষ্টি কেমন ফাঁকা ফাঁকা। গুডকে চোখে পড়ার সাথে সাথে কথা বন্ধ করে অভিবাদন জানালো আমসলো পোগাস বুগোয়ান। চেঁচিয়ে উঠল সে, নিশ্চয় তুমি খুব ক্লান্ত, গতকাল খুব বেশি শিকার করেছিলে। তারপর জবাবের অপেক্ষায় না থেকে আবার বলে চলল, শোনো বুগোয়ান, তোমাকে একটা গল্প বলবো আমি। গল্পটা এক মেয়ের, অতএব তুমি সেটা অবশ্যই শুনবে, তাই না? এক ছিল মানুষ, আর তার এক ভাই। একটা মেয়ে ছিল যাকে ভালোবাসতো মানুষটা, কিন্তু সে ভালোবাসতো তার ভাইকে। কিন্তু ভাইটা তার বউকে খুব ভালোবাসতো, পাত্তাই দিত না মেয়েটাকে। ফলে খুব রেগে গেল মেয়েটা। নিজে ভেবেচিন্তে প্রতিশোধ নেওয়ার একটা বুদ্ধি বের করলো। একদিন সে গিয়ে মানুষটাকে বলল, আমি তোমাকে ভালোবাসি, যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে লড়তে রাজি থাকো, বিয়েও করব তোমাকে। মেয়েটা যে মিথ্যে কথা বলছে এটা কিন্তু বুঝতে পারল মানুষটা। তবু গভীর ভালোবাসার কারণে মেয়েটার কথায় রাজি হলো সে। লড়াইয়ে অনেক লোক মারা যাবার পর তার ভাই বলে পাঠালো, আমাকে কেন মারতে চাও? তোমার কি ক্ষতি করেছি আমি? ছোটবেলা থেকেই কি তোমাকে আমি ভালোবাসিনি? সাহায্য করিনি বিপদের সময়ে? একসাথে লড়াই করার পর মেয়ে, ষাঁড়, গরু এসব কি নিখুঁতভাবে ভাগ করে দিইনি আমরা? নিইনি আমরা? তাহলে এত ভালোবাসার পরেও আমাকে মারতে চাও কেন ভাই? ভাইয়ের এসব কথায় ভুল ভাঙল মানুষটার। মেয়েটার প্রলোভন ত্যাগ করে লড়াই থামিয়ে দিল সে। তারপর দুই ভাই মিলে থাকতে লাগলো একই ক্রালে। কিছুদিন পর আবার এলো মেয়েটা, বলল, অতীতে যা হবার হয়েছে সেসব কথা ভুলে আমি এখন তোমার বউ হতে চাই। মানুষটার অন্তর আবার বলল, মিথ্যে, এ মিথ্যে। কিন্তু এবারও গভীর ভালোবাসার কারণে পরাজিত হলো বিচার বুদ্ধি। মেয়েটাকে বিয়ে করলো সে। কিন্তু বিয়ের রাতেই মানুষটা গভীর ঘুমে অচেতন হয়ে যাবার পর চুপি চুপি বিছানা ছাড়ল মেয়েটা। স্বামীর হাতের কুড়ালটা নিয়ে গিয়ে ঢুকলো তার ভাইয়ের কুঁড়ে ঘরে এবং ঘুমের মধ্যেই খতম করে দিল তাকে। তারপর ভুঁড়ি বোঝ করা সিংহীর মতো ফিরে এসে রক্তাক্ত কুড়ালটা স্বামীর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল নিজের আস্তানায়।
ভোরে একদল লোক এসে হাজির হলো। লুসটাকে রাতে হত্যা করা হয়েছে, এই চিৎকার করতে করতে কুঁড়ে ঘরে ঢুকে তারা দেখলো মানুষটা গভীর ঘুমে আচ্ছন্ন। হাতের কাছেই পড়ে আছে রক্তমাখা কুড়াল। সাথে সাথে লড়াইয়ের কথা মনে করে তারা বলল, দেখো, আপন ভাইকে হত্যা করেছে সে। তারা মানুষটাকে মেরেই ফেলতো, কিন্তু হঠাৎ করে জেগে গিয়ে পালিয়ে গেল সে। আর পালাবার পথেই খতম করে দিল বিশ্বাসঘাতিনী মেয়েটাকে। কিন্তু ইতিমধ্যে যে অশুভ কাজ মেয়েটা করেছে, খুন করেও সেই কলঙ্কের দাগ আর মোছা গেল না। তার সমস্ত পাপ গুরুভার হয়ে চেপে বসল মানুষটার উপরে। আপন জাতির কাছ থেকে বিতাড়িত হলো সে। তার নাম উচ্চারণ করতে ঘৃণাবোধ করতে লাগলো তার আপন লোকেরা। ফলে সে ফলে যে ছিল একদিন মস্ত এক সর্দার, বিশ্বাসঘাতিনী একটা মেয়ের চিঠি ছাড়া আর কিছুই রইল না তার। যুগ যুগ ধরে লোকেরা তাকে অভিশাপ দেবে, বলবে এই বিশ্বাসঘাতক তার আপন ভাই লুসটাকে হত্যা করেছে ঘুমান্ত অবস্থায়। কাল বউ সব হারিয়ে মানুষটা এখন ঘুরে বেড়াচ্ছে পথে পথে। এভাবেই সবার অজান্তে একদিন মারা যাবে সে, আহত হরিণ যেমন মারা যায় দূর ঝোপের আড়ালে। দম নেয়ার জন্য একটু থামলো বুড়ো জুলু। লক্ষ্য করলাম নিজের গল্প প্রচণ্ড আলোড়ন তুলেছে তার ভেতরে। মাথাটা এতক্ষণ বুকের কাছে গুজে দিয়েছিল, সেটা খাড়া করে আবার বলে চলল সে, বুগান, সেই মানুষটা হলাম আমি। এখন তোমার অবস্থা হতে চলেছে আমার মতো, একটা পুতুল খেলনা, অন্যের অশুভ কাজের দোয়াল কাঁধে নেয়া সার। শোনো, তুমি যখন সোরাইসের পিছু নিয়েছিলে, তখন তোমার পিছু নিয়েছিলাম আমি। সাদা রানীর ঘরে ঢুকে সে তোমাকে ছুরি মেরেছিল, তাও দেখেছি। তাকে যখন চলে যেতে দিলে, তখন আমি তোমার পেছনে। বুঝতে পারলাম সে তোমাকে জাদু করেছে। ফলে যে ছিল একদিন খাঁটি মানুষ, সোজা চলতেই যে সবচেয়ে ভালোবাসতো, সে ধরল বাঁকা পথ। আমার কথাগুলো শুনতে যদি খুব খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমা করো বাবা, কিন্তু যা বললাম খোলা মনেই বললাম। ওই মেয়েটার সাথে আর যোগাযোগ রেখো না ভগবান, তাহলে অন্তত কবরে ঢোকার সময় মাথা হেঁট করতে হবে না। এই লম্বা গল্প চলাকালীন একেবারে চুপ করে রইল গুড। কিন্তু গল্পটা যখন ওর দিকে মন নিল, ধীরে ধীরে লাল হয়ে গেল চোখ মুখ। বিশেষ করে ও অপ্রস্তুত হয়ে বলল সোরাইসের ব্যাপারে। গল্পটা শোনার আগে পর্যন্ত ওর ধারণা ছিল ওদের দুজনের মধ্যে যেসব ঘটনা ঘটেছে তা কেউ জানে না। শেষমেশ এত নরম এক স্বরে কথা বলে উঠল যে মনে হলো এ যেন অন্য কোনো গুড। স্বীকার করছি, তিক্ত হাসি হেসে বলল সে। জীবনে কখনোই ভাবিনি কোনো জুলু আমাকে কর্তব্য সম্বন্ধে সজাগ করে দেবে। এটা যে আমার জন্যে কতখানি লজ্জার জানি না, সেটা আপনারা ধারণাও করতে পারছেন কি না। সবচেয়ে লজ্জার ব্যাপার হলো জুলুটা যেসব অপমানকর কথা বলেছে, তার সবই আমার প্রাপ্য। আমি শুধু তাকে ছেড়েই দিইনি, তার সাথে তাকে এই প্রতিশ্রুতিও দিয়েছি যে এসব কথা কাউকে জানাবো না। সে আমাকে বলল তার পাশে থাকলে আমিই হব এদেশের রাজা, কারণ সে আমাকে বিয়ে করবে। ঈশ্বরকে ধন্যবাদ, অন্তত এটা বলতে পেরেছিলাম যে তাকে বিয়ে করার বিনিময়েও প্রিয় বন্ধুদের আমি ত্যাগ করতে পারবো না। এখন আপনারা যা ইচ্ছে করতে পারেন, সব রকমের শাস্তি পাওনা হয়েছে আমার। শেষে শুধু এটুকু আশা করব, মন প্রাণ দিয়ে কখনো কোনো মেয়েকে আপনারা ভালোবাসবেন না, যাতে করে এত যন্ত্রণাদায়ক প্রলোভনে জড়িয়ে পড়তে হয়। যাবার জন্যে ঘুরে দাঁড়ালো ও। শোনো গুড, বললেন স্যার হেনরি, একটু দাঁড়াও, তোমাকে বলার মতো আমারও একটা গল্প আছে। এরপর গতরাতে তার ও সোরাইসের মধ্যে কি কি ঘটেছে সব খুলে বললেন তিনি। শুনতে শুনতে প্রাণশক্তির শেষ কণাটুকু যেন অন্তর্হিত হলো গুডের। জীবনে জীবনে তো মানুষের মতো চলে গেল জীবমৃত মানুষের মতো চলে গেল ও।
অত্যন্ত খারাপ লাগলো আমার। সেদিনের কথা বলছি। সেটা ছিল দরবারের পক্ষে গুরুত্বপূর্ণ একটা দিন। রানীরা সেদিন অভাব অভিযোগের দরখাস্ত গ্রহণ করবেন, আইন আলোচনায় যোগ দেবেন, অর্থ অনুদান দেবেন, ইত্যাদি ইত্যাদি। তাই একটু পরেই রওনা দিলাম আমরা। পথের মাঝে দেখা হলো গুডের সাথে। দরবার কক্ষে প্রবেশ করে দেখি চারপাশ থেকে সভাসদ, পৌরসভার সদস্য, আইনজ্ঞ, পুরোহিত, রক্ষী পরিবেষ্টিত হয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে নাইলে প্রথা। তাকে অভিবাদন করে নির্দিষ্ট জায়গায় বসে পড়লাম আমরা। স্বাভাবিকভাবেই এগিয়ে চলল দরবারের কাজ। তারপর হঠাৎ প্রাসাদের বাইরে বেজে উঠল ভেরি। শোরগোল উঠল অপেক্ষামান জনতার মাঝে। সোরাইস সোরাইস! ভেসে এলো রথের চাকার ঘর ঘর শব্দ। তার একটু পরেই সরে গেল দরবারের প্রান্তের বড় পর্দাগুলো। প্রবেশ করল সোরাইস স্বয়ং। তবে সে একা আসেনি। তার আগে আগে আসছে প্রধান পুরোহিত আগন, দুপাশে অন্য পুরোহিতেরা, পেছনে বড় বড় কয়েকজন জমিদার ও বাছাই করা কিছু রক্ষী। সোরাইসকে এক নজর দেখলেই বোঝা যায় আজ সে কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়ে আসেনি। কারণ সোনার কারুকাজ করা টোগার বদলে আস্তার পরনে সোনার পাত বসানো ঝলমলে টিউনিক, মাথায় সোনার একটা ছোট্ট শিরনাস্ত্র। এছাড়া তার হাতেও নিরেট রূপোর একটা ক্ষুদ্র বর্ষা। সিংহের মতো এগিয়ে এলো সে। অভিবাদন করতে করতে সরে গিয়ে পথ করে দিল দর্শকেরা। পবিত্র পাথরের কাছে এসে থামল সে। একটা হাত তার উপর রেখে নাইলে প্রথার উদ্দেশ্যে গলা চড়িয়ে বলল, অভিবাদন গ্রহণ করো রানী। তোমাকে অভিবাদন বোন, জবাব দিল নাইলে প্রথা। এসো, কাছে এসো, ভয়ের কিছু নেই। উদ্ধত্যপূর্ণ একটা দৃষ্টি হেনে সিংহাসনের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো সোরাইস। একটা প্রার্থনা ছিল রানী। আবার চেঁচিয়ে উঠল সে, বলো বোন, এ রাজ্যের অর্ধেক যার, তাকে আমি কি দিতে পারি? আমার এবং জুভেন্ডিসের জনসাধারণের উদ্দেশ্যে একটা সত্য কথা বলো তুমি। এই বিদেশি নেকড়েটাকে, ক্ষুদ্র বর্ষাটা স্যার হেনরির দিকে নির্দেশ করে বলল সে, বিয়ে করে তুমি তাকে সিংহাসনের অধিকার দিতে চাও। কথাটা কি সত্যি নাকি সত্যি নয়? সোরাইসের কথায় খুব আঘাত পেলেন কার্টিস। তার দিকে ফিরে নিচু গলায় বললেন, আমার মনে হয় মাত্র গতকালই নেকড়েটাকে তুমি অন্য সম্বোধন করেছিলে রানী। তার কথা শুনে এর আগে ভয়ঙ্কর আকার ধারণ করল সোরাইসের মুখ। ওদিকে নাইলে প্রথা ভাবল, ব্যাপার অনেক দূর গড়িয়েছে, এখন আর ঘটনাটা লুকিয়ে রেখে কোনো লাভ নেই। সিংহাসন ত্যাগ করে স্যার হেনরির কাছে গিয়ে দাঁড়ালো সে। খুলে ফেললো বাহুতে পেঁচানো সোনার সাপটা। তারপর হাঁটু গেড়ে বসতে বলল স্যার হেনরিকে। মার্বেলের মেঝেতে একটা হাঁটু গাড়লেন তিনি। এবার সোনার সাপটা দু হাতে ধরে বাঁকিয়ে মালার মতো করে সে পরিয়ে দিল কার্টিসের গলায়। তারপর ভুরুতে চুমু খেয়ে মৃদুকণ্ঠে বলল, প্রিয়তমা। চারদিক থেকে ওঠা দর্শকদের গুঞ্জন মিলিয়ে আসতে সে বলল, তোমরা তো দেখলে, নেকড়ের গলায় মালা পরালাম আমি, আর এখন থেকে এই নেকড়েই পাহারা দেবে আমার সম্পত্তি। রানী সোরাইস ও তার সাথে লোকজনের প্রতি এই হলো আমার জবাব। এরপর দর্শকদের দিকে ফিরে পরিষ্কার গর্বিত স্বরে নাইলে প্রথা বলল, সোরাইস ও এখানকার সমবেত জমিদার, পুরোহিত, জনসাধারণকে বলছি, আজ থেকে এই বিদেশিকে আমি স্বামী বলে গ্রহণ করলাম। কেন, একজন নারী হয়ে ভালোবাসার মানুষটিকে কি আমি বেছে নিতে পারবো না? তাহলে কি আমি এদেশের নগণ্যতম মেয়েটির চেয়েও তুচ্ছ? না, তা হতে পারে না। ওই বিদেশি আমার হৃদয় জয় করেছে। আমিও আমার সমস্ত কিছু সঁপে দিয়েছি তাকে। সুতরাং এখন থেকে আমার মতো আমার সিংহাসনের উপরেও আছে তার অধিকার। স্যার হেনরির হাত ধরে দীপ্ত ভঙ্গিতে জনতার মুখোমুখি দাঁড়িয়ে রইল সে।
দরবার কক্ষের ছাদ ভেঙে পড়ার উপক্রম হলো জুভেন্ডিদের উল্লাস ধ্বনিতে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সোরাইস। বোনের এই বিজয় তার আর সহ্য হচ্ছিল না। রাগে কাঁপতে কাঁপতে ঝড়ের কবলে পড়া অ্যাসপেন গাছের মতো সাদা হয়ে গেল সে। পরপর তিনবার কথা বলার চেষ্টা করে ব্যর্থ হলো সে, কিন্তু অবশেষে শব্দ বেরোলো তার গলা দিয়ে। রূপা রূপোর বর্ষাটা তুলে ধরে ঝাঁকাতে লাগলো সে। আলো ঠিকরে পড়ল বর্ষা ও পোশাকের সোনালি পাত থেকে। নাইলে পথা। বিরাট হল করে তুর্যের মতো বেজে উঠল তার কণ্ঠ। কি করে ভাবলে যে ভেন্ডিসের একজন রানী হয়েও এই জঘন্য কাজটা তোমাকে করতে দেব আমি? এই নিঃস্ব লোকটা বসবে আমাদের পূর্বপুরুষদের সিংহাসনে, আর তোমাদের বর্ণশঙ্কর সন্তানে ভরে যাবে রাজপ্রাসাদ। না, আমার দেহে এতটুকু প্রাণ থাকতে তা আমি হতে দেব না। যাকে বিয়ে করতে চাইছো সেই বিদেশি নেকড়ে ও তার সাথীরা কি সূর্য দেবতার কাছে মহাপাপ করেনি? নাইলে পোথা, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমি, রক্তক্ষয়ী যুদ্ধ। নাইলে পোথা, তোমাকে টুকরো টুকরো করে ফেলবো আমি। আমাদের বংশের মুখে তুমি কালি লেপে দিয়েছ, আর বিদেশিরা বুগোয়ান ছাড়া তোমাদের কাউকে রেহাই দেব না আমি। অবশ্য সে যদি তোমাদের ত্যাগ করে আমার কথা মতো চলে। এ সময় বেচারি গুড ভীষণভাবে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে ইংরেজিতে ক্রমাগত বলে গেল, তা হতে পারে না। তোমাদের সোনা দিয়ে মুড়ে শেকল দিয়ে বেঁধে মন্দিরের চার কোণের চার সোনার ভেরির সাথে ঝুলিয়ে দেব, যাতে এই দৃশ্য দেখে মানুষ সাবধান হয়। কিন্তু ইনকুবু, তোমার জন্যে বিশেষ ব্যবস্থা করব। সে ব্যবস্থাটা কেমন তা আর এখন বলবো না। থেমে দম নেয়ার জন্যে হ্যাসফ্যাস করতে লাগলো সে। প্রচণ্ড আবেগ তাকে ঝড়ের মতো নাড়া দিয়ে গেছে। আতঙ্ক ও প্রশংসা সূচক একটা গুঞ্জন উঠল দরবার জুড়ে। এবার উঠে দাঁড়ালো নাইলে পোথা। শান্ত মর্যাদা সম্পন্ন কণ্ঠে বলতে লাগলো, সত্যিই যদি তুমি যুদ্ধে লিপ্ত হও, জেনে রেখো আমার এই নরম হাতজোড়া হয়ে উঠবে লোহার মতো শক্ত। সোরাইস, তোমাকে আমি মোটেই ভয় পাই না। আমার দুঃখ শুধু এই যে জনগণের উপর অযথা এই দুর্দশার বোঝা চাপিয়ে দিতে চাইছ তুমি। সোরাইস, আজ যাকে তুমি বিদেশি নেকড়ে বললে, মাত্র গতকালই তাকে পাবার জন্যে চেষ্টার অন্ত করনি। এ কথায় ভীষণ উত্তেজনা সৃষ্টি হলো দরবার কক্ষে। গতকাল রাতের আধারে চুপি চুপি তুমি গিয়েছিলে আমাকে হত্যা করতে, অথচ তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন। মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, ধ্বনিত হলো অ্যাগন ও অন্য আর কয়েকজনের কণ্ঠ থেকে। মিথ্যে নয়। ড্যাগারের ভাঙা টুকরোটা সবাইকে দেখিয়ে বললাম আমি। যে ছুরি থেকে এই অংশটা ভেঙে গিয়েছিল তার হাতলটা কোথায় সোরাইস? মিথ্যে নয়, চিৎকার করে বলল গুড। কর্তব্যপরায়ণ একজন মানুষের মতো আচরণ করতে এখন সে বদ্ধপরিকর। সাদা রানীর বিছানার পাশে আমি সোরাইসকে ধরেছিলাম। আমারই বুকে লেগে ভেঙে গেছে ওই ছুরিটা। বলো, কে কে আছো আমাদের দলে? জনগণের সহানুভূতি বিরুদ্ধে যাচ্ছে দেখে রূপোর বর্ষা আস্ফলন করে চেঁচিয়ে উঠল সোরাইস। বুগোয়ান, তুমি আমার সাথে আসবে না? মূর্খ, আমার ভালোবাসাও তোমার মন ভরাতে পারল না। তুমি হতে পারতে আমার স্বামী আর এই রাজ্যের রাজা। যুদ্ধ, 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 চেঁচিয়ে বলল সে। ভয়াবহ যুদ্ধ ঘোষণা করছি আমি। এখন বলো, সে যুদ্ধে জয়লাভ করে সম্মানের সাথে বেঁচে থাকার জন্যে কে কে যোগ দিতে চাও আমার দলে? মুহূর্তের মধ্যে তুমুল বিশৃঙ্খলা শুরু হয়ে গেল সমবেত জনতার মধ্যে। ঝট করে একটা দল রওনা হয়ে গেল সোরাইসের দিকে। সোরাইসের বেশ কিছু লোক আবার চলে এলো আমাদের দিকে। হঠাৎ ঘটল হঠাৎ ঘটল এক অঘটন। নাইলে পোথার একজন আন্ডার অফিসার
ছুটে গেল ইতিমধ্যে রওনা দেয়া সুরাইসের দলটার দিকে। চকিতে ব্যাপারটার ভয়াবহতা আন্দাজ করতে পারল আমচলো-পোগাস। অফিসারকে যেতে দেখলে পিছে পিছে রওনা দেবে সিপাহীরা। ছুটে গিয়ে অফিসারটাকে ধরে ফেলল সে। সাথে সাথে তরবারি বের করে কোপ মারল লোকটা। লাফিয়ে পেছনে সরে গিয়ে আঘাত বাঁচালো আমচলো-পোগাস। আর প্রায় সাথে সাথেই ভয়াবহ কুড়ালটা দিয়ে ঠোকরাতে লাগলো শত্রুকে। কয়েক মুহূর্তের মধ্যেই মেঝেতে লুটিয়ে পড়ল মুমূর্ষু অফিসার। যুদ্ধের প্রথম রক্তপাত। সব দরজা বন্ধ করে দাও। সুরাইসকে ধরার আশায় চেঁচিয়ে উঠলাম আমি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মিনিট খানেক পরেই রাজপথ মুখরিত হয়ে উঠল রথের ঘড়ঘড় আর ঘোড়ার খুরের তীব্র শব্দে। জনগণের অর্ধেক সাথে করে মিলোসিসের বুক কাঁপিয়ে সুরাইস ছুটে চলল তার সদর দপ্তর মোআরস্টিউনার উদ্দেশ্যে। দুর্গটা মিলোসিসের 130 মাইল উত্তরে। কিছুক্ষণের মধ্যেই সৈন্যদলের পদভারে জেগে উঠল মিলোসিস। যুদ্ধের প্রস্তুতি চলছে। রোদে বসে ক্ষুরধার ইনকোসিকাসে আরেকবার ধার দিতে লাগলো আমচলো-পোগাস। 19। দরবার কক্ষের দরজাগুলো বন্ধ করার আগে অন্তত একজন পালাতে পারল না। প্রধান পুরোহিত আগন। তার ধরা পড়ার সংবাদ শুনে নাইলেপোথা, স্যার হেনরি ও আমি আলোচনায় বসলাম যে তার কী ব্যবস্থা করা হবে। আমি তাকে কারারুদ্ধ করার কথা বললাম, কিন্তু মাথা ঝাঁকিয়ে নাইলেপোথা বলল, এতে সারা দেশে ভীষণ হুলস্থুল শুরু হয়ে যাবে। মাটিতে পা ঠুকে বলল সে, যদি এই যুদ্ধে জয়লাভ করতে পারি, পুরোহিতদের সমস্ত ক্ষমতা কেড়ে নেব আমি। বেশ, বললেন স্যার হেনরি। তো ওকে যদি কারারুদ্ধ না করা হয়, তাহলে বোধহয় ওকে ছেড়ে দেয়াই ভালো। এখানে তো কোনো কাজে আসবে না সে। অদ্ভুত এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে নাইলেপোথা বলল, সত্যিই তাই মনে হয় প্রভু? কোনো কাজে আসবে না সে? হ্যাঁ, বললেন কার্টিস। না, ওর কোনো প্রয়োজন তো দেখছি না। আর কিছু না বলে চুপ করে রইল সে। দৃষ্টিতে কেমন একটু লজ্জা। অবশেষে বুঝতে পারলেন তিনি। ক্ষমা করো নাইলেপোথা। কণ্ঠটা যেন একটু কেঁপে গেল তার। কিন্তু সত্যি কি তুমি বিয়ে করতে চাও এরকম পরিস্থিতিতে? জানি না, আমার প্রভুই বলুক কি করবে। তরির জবাব দিল সে। তবে যদি সে মত দেয়, পুরোহিত আছে এখানে, আর ওই যে বেদি। ব্যক্তিগত ছোট্ট একটা মন্দিরের দিকে ইশারা করলো সে। শোনো প্রভু, আর মাত্র 8 দিনের মধ্যে বা তারও আগে আমার সৈন্যদলের সেনাপতি হয়ে যুদ্ধে যাবে তুমি। যুদ্ধে অনেক সময় মানুষ মারা যায়। যদি সেরকম কিছু ঘটে, তাই এই স্বল্প সময়ের জন্য হলেও আমার সব কিছু তোমার হাতে তুলে দিতে চাই, অন্তত চিতির খাতিরে। অসামান্য সুন্দর দুটো চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরে পড়ল, লাল গোলাপের বুক থেকে গড়িয়ে পড়া শিশুর বিন্দুর মতো। হয়তো বলে চলল সে, সিংহাসন তার সাথে সাথে জীবন, ও তোমাদের হারাবো আমি। সুরাইস খুবই নিষ্ঠুর। জয়লাভ করলে ও কাউকে রেহাই দেবে না। ভবিষ্যতের কথা কে বলতে পারে? সুখী পৃথিবীর সব। তাই মুহূর্তের জন্যে হলেও তাকে ছেড়ে দেওয়া উচিত নয়। ভবিষ্যতের কথা যখন জানা যাচ্ছে না, তখন তার ভাবনা ভেবে বর্তমানকে অবহেলা করার কোনো যুক্তি নেই। ইনকুবো। গায়ে শিশির থাকতে থাকতেই ফুল তুলে নেওয়া ভালো, কারণ সূর্যের তাপে ফুল বিবর্ণ হয়ে যায়। পরদিনের ফোটা ফুলগুলোকে সে আর কখনোই দেখতে পায় না। তার চোখের দিকে চেয়ে মিষ্টি করে হাসল সে। যাবার জন্যে ঘুরে দাঁড়ালাম। এখানে আমার থাকা অর্থহীন। ঘরে ফিরে এসে গভীরভাবে ভাবতে লাগলাম সমগ্র পরিস্থিতিটা। ওদিকে বাইরে বসে কুড়ালে শান দিচ্ছে আমচলো-পোগাস। ঠিক যেমন মুমূর্ষু ষাঁড়ের কাছে পড়ে ঠোঁটে শান দেয় শকুন। ঘণ্টা খানেকের মধ্যেই খুব উত্তেজিত ভঙ্গিতে হাজির হলেন স্যার হেনরি। গুড। আমি এমনকি আমচলো-পোগাসকে বললেন বিয়েতে আমরা যোগ দিতে চাই কি না।
সম্মতি জানিয়ে সাথে সাথে সবাই মিলে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছে আগুন, মুখ গোমড়া করে বসে আছে খাঁটি পুরোহিতদের মতো। আসন্ন অনুষ্ঠান নিয়ে কিছুটা মতভেদ হয়েছে তারও নাইলে প্রথার মধ্যে। অনুষ্ঠানটি পালন করার ব্যাপারে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে সে। এও বলেছে যে তার অধীনস্থ কোনো পুরোহিতকেই এ ব্যাপারে জড়িত হতে দেবে না সে। আর এ কথায় ভীষণ রেগে গিয়ে নাইলে প্রথা বলেছে সে রানী, মন্দিরের সর্বা তারাদেশ মানতে আগুন বাধ্য। এরপরে আগুনের গাইগুই অব্যাহত থাকায় নাইলে প্রথার বক্তব্যটা হলো এরকম। তো আর কি, একজন প্রধান পুরোহিতকে তো আর আমি প্রাণদণ্ড দিতে পারি না, কারণ এ ব্যাপারে এখানকার লোকের অদ্ভুত একটা কুসংস্কার আছে। কারাবন্দিও করতে পারি না, কারণ তাহলে তার চেলাদের চিৎকারে ফেটে যাবে জুভেন্ডিসের আকাশ। তবে কোনো খাবার না দিয়ে তাকে বসিয়ে রাখতে পারি বেদির সামনে, কারণ মোক্ষ লাভের উদ্দেশ্যে পুরোহিতদের এভাবে জীবন কাটানোর বিধান রয়েছে। আগুন, আমার ব্যাপারটা আরেকবার বিবেচনা না করা পর্যন্ত পানি ছাড়া কিছুই দেব না তোমাকে। এখন জরুরি তলব পড়ায় মন্দিরে আসার আগে নাস্তাও করতে পারেনি আগুন। প্রচণ্ড খিদে, পেট জ্বলে যাচ্ছিল তার। সুতরাং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে বিয়ে পড়াতে রাজি হলো সে। ফলে খানিক পরেই প্রিয় দুজন সখীসহ এসে উপস্থিত হলো নাইলে প্রথা। সাদা ধবধবে পোশাক তার পরনে, কোনো কারুকাজ নেই তাতে। আজ এমনকি সোনার বালাগুলো পর্যন্ত পরেনি সে। আর এই সাধারণ রূপে সে যেন হয়ে উঠেছে অসাধারণ। এটা চিরদিনই লক্ষ্য করেছি। সত্যিকার সুন্দরী মেয়ের কাছে অলংকার বাহুল্য। স্যার হেনরির উদ্দেশ্যে মাথা নোয়ালো সে। তারপর তার হাত ধরে নিয়ে এলো বেদির সামনে। সেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর ধীর পরিষ্কার স্বরে সে আওড়াতে লাগলো জুভেন্ডিসের বিয়ের শপথ। যদি কোণে ইচ্ছে করে এবং বর রাজি থাকে, শুধুমাত্র তাহলেই এই শপথ অনুষ্ঠান হতে পারে। সূর্যের নামে শপথ করে বলো, আমার নির্দেশ ছাড়া আর কোনো মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে পারবে না। শপথ করলাম, বললেন স্যার হেনরি। তারপর যোগ করলেন ইংরেজিতে, একটিই আমার জন্যে যথেষ্ট। এরপর আগুন উঠে এসে বিয়ের মন্ত্র উচ্চারণ করতে লাগলো। খুব মনোযোগ দিয়ে মন্ত্রটা শুনল নাইলে প্রথা। পাশে আগুন তাদের মিলনের বদলে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। অবশেষে বেদির সামনে দাঁড়িয়ে চুমো খেলো স্বামী স্ত্রী। কিন্তু আমার শুধু মনে হতে লাগলো এখনো যেন কি একটা বাকি রয়ে গেছে। তাই পকেট থেকে প্রার্থনা পুস্তক বের করে বললাম, আমি কোনো যাজক নই। তাছাড়া এখন যে প্রস্তাব করতে যাচ্ছি জানি না সেটা গ্রহণযোগ্য কিনা, তবে আপনি ও রানী মত দিলে ইংরেজ প্রথামাফিক আমি বিয়েটা আরেকবার পড়াতে পারি। এই কথাটা আমিও ভেবেছি, বললেন স্যার হেনরি। খালি মনে হচ্ছে বিয়ে যেন অর্ধেকটা হয়েছে আমার। নাইলে প্রথা কোনো আপত্তি করল না। স্বামী নিজের দেশের রীতি মানতে চায়, এটা বোঝার এবং মেনে নেওয়ার মতো উদারতা তার আছে। ফলে পুস্তক খুলে ডিয়ারলি বিলাভিড থেকে অ্যামেজমেন্ট পর্যন্ত যথাসম্ভব ভালোভাবে পড়লাম আমি। তারপর করে আঙুল থেকে সাধারণ একটা সোনার আংটি খুলে নাইলে প্রথাকে পরিয়ে দিলেন স্যার হেনরি। অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল। আংটিটা তার মায়ের বিয়ের, নিজের বিয়ের আংটি জুভেন্ডিসের একজন রানীর বিয়েতে ব্যবহৃত হবে, এটা জানতে পারলে নিশ্চয়ই খুব অবাক হতেন বৃদ্ধা ভদ্রমহিলাটি। নবদম্পতিকে রেখে চলে এলাম আমরা। খাওয়া দাওয়া সেরে চাঙ্গা হবার জন্যে মদ পান করছি আমিও গুড়। এমন সময় অদ্ভুত এক সংবাদ নিয়ে এলো একজন পরিচারক। আমসুলপু গাছের সাথে বিশ্রী কাণ্ডটা ঘটার পর আলফোন্স রাগ করে বেরিয়ে গিয়েছিল প্রাসাদ থেকে। হাঁটতে হাঁটতে ফুল মন্দির পার হয়ে যায় সে। সোরাইস রথ ছুটিয়ে
ওদিক দিয়ে যাবার সময় আলফোন্সকে ধরে নিয়ে গেছে। প্রথমটায় হতভম্ব হয়ে ভাবলাম আলফোন্স সোরাইসের কোন কাজে লাগবে। পরে অনেক ভেবেচিন্তে মনে হলো দলের লোকজনদের সে বুঝি বিদেশিদের অন্তত একজনকে দেখাতে চায়। গুডকেই নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু গুড শেষ মুহূর্তে পেকে বসায় তা আর সম্ভব হয়নি। এখন আলফোন্স দেখতে অনেকটা গুডের মতো, আর তাই ওকে ধরে নিয়ে গেছে সোরাইস। ওকেই চালিয়ে দিবে গুডের পরিচয়ে। আমার চিন্তার কথাটা খুলে বললাম গুডকে। শুনতে শুনতে কাগজের মতো সাদা হয়ে গেল ওর মুখ। কি আঁতকে উঠল সে। এই বিশ্রী লোকটাকে চালাবে আমার পরিচয়ে? এই দেশটা দেখছি ছাড়তে হবে। মান সম্মান চিরদিনের মতো শেষ হয়ে যাবে আমার। ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি তো জানি অপরিচিত একটা দেশে কোনো সাহসী মানুষের কাপুরুষের পরিচয়ে পরিচিত হওয়া কতটা পীড়াদায়ক। দুদিন আগে নাইলে পোথা যেসব সংবাদ পাঠিয়েছিল, পরদিন থেকেই তার সাড়া মিলল। দলে দলে সশস্ত্র লোক আসতে লাগলো মিলোসিসে। স্যার হেনরি ও নাইলে পোথাকে কয়েকদিন প্রায় দেখাই গেল না। ফলে গুডও আমাকেই বসতে হলো সেনাপতি ও জমিদারদের সাথে। একের পর এক যুদ্ধ সংক্রান্ত মিটিং চলল। আরও 2 দিন কেটে যাবার পর বোঝা গেল যুদ্ধক্ষেত্রে আমরা যেতে পারবো প্রায় 40,000 পদাতিক ও 20,000 অশ্বারোহী সৈন্য নিয়ে। এত অল্প সময়ের মধ্যে খারাপ সংগ্রহ নয়, বিশেষ করে স্থায়ী বাহিনীর অর্ধেকই যখন চলে গেছে সোরাইসের সাথে। ওদিকে গুপ্তচর মারফত যেসব খবর আসতে লাগলো, তাতে সোরাইসের সৈন্য সংখ্যা প্রায় 1 লাখ। নাসটা যোগ দিয়েছে নিদেন পক্ষে 25,000 পাহাড়ি সহ। গোটা জুভেন্ডিসের মধ্যে সৈন্য হিসেবে এই পাহাড়িগুলোই সবচেয়ে ভয়ঙ্কর। আর এক শক্তিশালী জমিদার বেলুসা যোগ দিয়েছে 12,000 অশ্বারোহী নিয়ে। এমনি আরও অনেকে। হঠাৎ একদিন খবর পাওয়া গেল সদর দপ্তর ছেড়ে মিলোসিসের দিকে এগিয়ে আসার চিন্তা ভাবনা করছে সোরাইস। আমাদের মধ্যে আলোচনা শুরু হলো যে আমরা কি এগিয়ে যাব নাকি এখানেই অপেক্ষা করব। গুডও আমি এগোনোর পক্ষে, কারণ হাত পা গুটিয়ে বসে থাকতে থাকতে মনোবল ভেঙে যেতে পারে সৈন্যদের। স্যার হেনরি আমাদের সাথে একমত হলেন। বলা বাহুল্য নাইলে পোথাও। দেশের বড় একটা ম্যাপ খুললাম আমরা। মো আস টিউনার 30 মাইল দূরে আড্ডা গেড়েছে সোরাইস। জায়গাটা মিলোসিস থেকে প্রায় 90 মাইল দূরে। ওখানেই বন পাহাড়ে ঘেরা 2.5 মাইল চওড়া একটা জায়গা আছে। খুব মনোযোগ দিয়ে ম্যাপটা দেখছিল নাইলে পোথা। ওই জায়গাটার উপর আঙুল রেখে স্বামীর দিকে ফিরে আত্মবিশ্বাসের স্বরে সে বলল, এখানেই সোরাইসের সৈন্য দলের মুখোমুখি হবে তোমরা। জায়গাটা আমি চিনি। ঝড়ে উড়ে যাওয়া ধুলোর মতো ওদের তাড়িয়ে দেবে তোমরা। কিন্তু কোনো জবাব দিলেন না কার্টিস। গম্ভীর হয়ে আছে তার মুখ। 20 ম্যাপ দেখার 3 দিন পর রওনা দিলাম আমি ও স্যার হেনরি। ছোট্ট একদল রক্ষী ছাড়া সমস্ত সৈন্য গত রাতেই মিলোসিস ত্যাগ করেছে। গুডো আমসলোপোগাস চলে গেছে সৈন্যদের সাথে। স্যার হেনরি ও আমার সাথে ডিলাইট নামের চমৎকার একটা ঘোড়ায় চেপে শহরের শেষ প্রান্ত পর্যন্ত এলো নাইলে পোথা। একটু আগে কাঁদলেও এখন তার চোখে অশ্রুর কোনো চিহ্ন নেই। মোটামুটি সাহসের সাথেই পরিস্থিতিকে মেনে নিয়েছে সে। গতকাল সৈন্যদের উদ্দেশ্য করে ভীষণ জ্বালাময়ী বক্তৃতা দিয়ে তাদের চাঙ্গা করে তুলেছিল। আজ আবার তেমনি কঠোর মনে হচ্ছে তাকে। ঘোড়ার রাশ টেনে ধরে আমাদের বিদায় জানালো নাইলে পোথা। বিদায় মাকুমাজন, বলল সে। মনে রেখো, তোমাদের বুদ্ধির উপর আমার প্রচুর ভরসা। আমি জানি কর্তব্য পালনে তোমরা পিছপা হবে না। আশা করি তোমাদের বুদ্ধি আমাদের রক্ষা করবে সোরাইসের হাত থেকে। অভিবাদন করে জানালাম যুদ্ধকে আমি কতটা ভয় পাই। জবাবে মৃদু হেসে সে ঘুরল কার্টিসের দিকে। বিদায় প্রভু, বলল সে। শুভ হোক তোমার যাত্রা। যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসো রাজার বেশে।
কোনো কথা না বলে যাবার জন্য ঘোড়াটা ঘুরিয়ে নিলেন স্যার হেনরি। কি যেন একটা দলা পাকিয়েছে তার গলার মধ্যে। বিয়ের সপ্তাহখানেকের মধ্যে এরকম পরিস্থিতির মোকাবেলা করা সত্যিই শক্ত। নাইলে পোথা আবার বলল, তোমরা যখন বিজয়ীর বেশে ফিরবে অভ্যর্থনা করার জন্যে ঠিক এইখানেই দাঁড়িয়ে থাকবো আমি। যুদ্ধযাত্রা করলাম আমরা 150 গজ মতো এগোনোর পর পেছনে ফিরে দেখি তখনও দাঁড়িয়ে রয়েছে নাইলে পোথা। আরও মাইল খানেক যাবার পর পেছন থেকে ভেসে এলো ঘোড়ার খুরের শব্দ। নাইলে পোথার ডেলাইটে চেপে আমার দিকেই ছুটে আসছে একজন সৈন্য। কাছে এসে থেমে সৈন্যটা বলল, বিদায়ী উপহার হিসেবে লর্ড ইনকুবোকে ঘোড়াটা পাঠিয়েছে রানী। বলেছে সারা দেশে এর চেয়ে দ্রুতগামী ও কষ্ট সহিষ্ণু ঘোড়া আর নেই। প্রথমে স্যার হেনরি ঘোড়াটাকে নিতে চাইলেন না, কারণ যুদ্ধের মাঠে এত সুন্দর ঘোড়া নিয়ে যাবার কোনো যুক্তি নেই। কিন্তু আমি বললাম, ওঠা না নিলে দুঃখ পেতে পারে নাইলে পোথা। দুপুরের দিকে বিশাল সেনাবাহিনীটার নাগাল পেলাম আমরা। দায়িত্বভার গ্রহণ করলেন স্যার হেনরি। এত বড় একটা বাহিনীর ভার নেয়া চরম অস্বস্তিকর, কিন্তু কি করবেন, রানীর আদেশ। মাইলের পর মাইল এগিয়ে চললাম আমরা। শত্রু বা অন্য কোনো মানুষের দেখা পেলাম না। প্রায় সমস্ত লোক পালিয়ে গেছে শহর ও গ্রাম ছেড়ে, পাছে দুই বাহিনীর মাঝখানে পড়ে অযথা জীবনটা দিতে হয়। চতুর্থ দিন সন্ধ্যায় নির্দিষ্ট জায়গার মাইল 2 দূরে তাঁবু ফেললাম আমরা। বিশাল সেনাবাহিনীর জন্যে অগ্রগতি হয়েছে খুবই ধীর। যে ঢালটার পাশে তাঁবু গেড়েছি তার অপর পাশে মাইল 10 দূরে গোটা বাহিনীসহ এসে উপস্থিত হয়েছে সোরাইস। উষারও আগে আমাদের 1,500 অশ্বারোহী একটা দল রওনা দিল, কিন্তু কিছু যেতে না যেতেই সোরাইসের অশ্বারোহীদের মুখোমুখি হলো তারা। ফলে একটা খণ্ডযুদ্ধ হয়ে গেল। 13 জন সৈন্য হারালাম আমরা। সাহায্য করার জন্যে আরও সৈন্য পাঠাতে সোরাইসের অশ্বারোহীরা সটকে পড়ল তাদের মৃত ও আহতদের নিয়ে। নাইলে পোথার বিচার বুদ্ধির প্রশংসা না করে পারলাম না। শত্রু যদি দলে ভারী হয় তাহলে যুদ্ধ করার জন্যে এর চেয়ে উপযুক্ত জায়গা জুভেন্ডিসে নেই। এখান থেকে একটা রাস্তা চলে গেছে 1 মাইল কি তার কিছু বেশি। রাস্তাটা যেখানে সেখানে এত ভাঙা যে ওদিক দিয়ে বড় কোনো দল নিয়ে এসে আক্রমণ করা একরকম অসম্ভব। রাস্তাটা শেষ হবার পর ঢেউ খেলানো সবুজ জমিগুলো গিয়ে ঠেকেছে একটা ছোট ঢালে। তার ওপারে একটা চতসিনী। সব শুদ্ধ 1.25 মাইল মতো হবে জায়গাটা। এই জমি ঢাল চতসিনীর পরে দুপাশ ঘন ঝোপে ঢাকা একটা পাহাড়, সেটার গায়েও অসংখ্য গাছ। সুতরাং লুকিয়ে থাকার জন্যে জায়গাটা আদর্শ। আমাদের গোটা সেনাবাহিনীকে মোটামুটি এভাবে ভাগ করা হলো। একেবারে মাঝখানে থাকবে 20,000 পদাতিক, যাদের সুসজ্জিত করা হয়েছে বর্ষার তরবারি, জলহস্তির চামড়ার ঢাল, বক্ষাবরণ ও পৃষ্ঠাবরণ দিয়ে। এরাই গোটা বাহিনীর মেরুদণ্ড। সুতরাং এদের সাহায্য করার জন্যে অতিরিক্ত হিসাবে রেখে দেওয়া হলো 5,000 পদাতিক ও 3,000 অশ্বারোহী। মূল বাহিনীর দুপাশে ছড়িয়ে রইল 7,000 করে দুটো অশ্বারোহী দল। তাদের দুপাশে আবার রইল দুটো বর্ষাধারী দল। এক এক দলে 7,500 করে সৈন্য। এদের সাহায্য করার জন্যে আবার 1,500 করে দুটো অশ্বারোহী দল। সব মিলিয়ে 60,000। কার্টিস হলেন সর্বাধিনায়ক। 7,000-এর দুটো অশ্বারোহী দলের একটার দায়িত্বভার গ্রহণ করলাম আমি, আরেকটার গুড। অন্য দলগুলোর দায়িত্বে নিযুক্ত করা হলো জুভেন্ডি জেনারেলদের। আমাদের প্রস্তুতি শেষ হতে না হতেই সাড়া পাওয়া গেল সোরাইসের সেনাদলের। মাইলখানেক সামনে ঢালের কাছে ঝলসে উঠল অসংখ্য বর্ষা। অশ্বারোহীদের দাপটে মাটি কাঁপতে লাগলো
থরথর করে। আমাদের গুপ্তচরেরা তো তাহলে বাজে সংবাদ দেয়নি। শত্রু সেনা আমাদের দ্বিগুণ। আক্রমণের আশঙ্কায় টানটান হয়ে আছি আমরা, কিন্তু শেষ পর্যন্ত আর এগোলো না ওরা। নিজের সুবিধে অসুবিধে সুরাইসে ভালো বুঝবে। তার অশ্বারোহীরা ভয়ঙ্কর কিছু ভাবভঙ্গি করলেও কোনো যুদ্ধ হলো না সেদিন। সুরাইসের বাদিকে ঢাল তরবারি নিয়ে বুনো চেহারার মানুষের বিরাট একটা দল। এরাই নাস্টার সেই পাহাড়িরা। একটা কথা বলে রাখলাম, গুড, বললাম আমি, আগামীকাল ওই ভদ্রলোকেরা যখন আক্রমণ করবে দেখো, তখন বোঝা যাবে যুদ্ধ কী জিনিস। কথাটা শুনে স্বাভাবিকভাবেই মুখ কালো হয়ে গেল গুডের। সারাটা দিন ধরে লক্ষ্য রাখলাম আমরা, কিন্তু কিছুই ঘটল না। অবশেষে নেমে এলো রাত। ঢালের গায়ে জ্বলে উঠল অসংখ্য ছোট ছোট আলো। ধীরে ধীরে একসময় একের পর এক নিভেও গেল সেগুলো। তারপরে যতই সময় গেল বুকের উপর গুরুভার হয়ে চেপে বসল স্তব্ধতা। আগামীকালের কথা ভাবতে ভাবতে কেমন যেন অসুস্থ বোধ হলো। শুধুমাত্র শুধুমাত্র একটি মেয়ের ঈর্ষার আগুনে আত্মহুতি দেওয়ার জন্যে আজ এখানে এত বড় সমাবেশ। ধ্বংসযজ্ঞের কথাটা যতই ভাবলাম ততই কাতর হয়ে উঠল অন্তরটা। শেষমেশ আগামীকালের চিন্তার ভার ছেড়ে দিলাম ঈশ্বরের উপর। সূর্য দেখা দেওয়ার সাথে সাথে গা ঝাড়া দিয়ে উঠল সবাই। গর্জন ভেসে এলো চারদিক থেকে। প্রস্তুতি চলেছে যুদ্ধের। দেখলাম হিংস্র আনন্দে কুড়ালে ভর দিয়ে রয়েছে আমসলো পোগাস। এরকম দৃশ্য কখনো দেখিনি মাকুমাজন, কোনো দিন দেখিনি, বলল সে। মনে হচ্ছে এখানে যে যুদ্ধ হবে তার তুলনায় আমাদের দেশগুলোর নেহাত ছিলে খেলা। হ্যাঁ, বিষণ্ণ কণ্ঠে জবাব দিলাম আমি। এবার প্রাণ ভরে যুদ্ধ করো কাঠঠোকরা, অন্তত এবার তুমি আশা মিটিয়ে ঠোকরাতে পারবে। সময় বয়ে যেতে লাগলো, কিন্তু আক্রমণের কোনো লক্ষণ দেখা গেল না। একবার একদল অশ্বারোহী চৌতসিনে পার হয়ে এলো বটে, কিন্তু সে শুধু আমাদের অবস্থান আর সৈন্য সংখ্যা জানতে। সম্পূর্ণ রক্ষণাত্মক কৌশল অবলম্বন করার জন্যে একবারই আক্রমণ করলাম না আমরা। তারপর দুপুরে আমাদের সৈন্যরা খাচ্ছে। হঠাৎ ডান দিক থেকে বজ্রের মতো আওয়াজ উঠল, সোরাইস সোরাইস। তাড়াতাড়ি চোখে দূরবীন লাগাতেই পরিষ্কার দেখতে পেলাম তাকে। মুহুর্মুহু গর্জরে পৃথিবীটা যেন হয়ে উঠল শব্দের পৃথিবী। ভাবসাবে মনে হলো যুদ্ধের ভূমিকা শুরু হয়েছে। তাই সম্পূর্ণ মানসিক প্রস্তুতি নিয়ে স্থির হয়ে রইলাম আমরা। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হঠাৎ কামানের গোলার মতো ঢাল বেয়ে চৌতসিনের দিকে ছুটে এলো দুদল অশ্বারোহী। চৌতসিনে পার হবার আগেই স্যার হেনরির নির্দেশ এসে পৌঁছালো আমার কাছে। চকিত আক্রমণে আমাদের পদাতিক দিশেহারা হয়ে পড়তে পারে, সুতরাং 5,000 অশ্বারোহী নিয়ে এখনই ওদের বাধা দিতে হবে মাঝপথে। ছুটল অশ্বারোহীরা। শত্রুদের বাঁকা তলোয়ারগুলো ঝিকমিক করছে সূর্যলোকে। সব শুদ্ধ হাজার আস্টেক হবে বোধ হয়। অসামান্য নৌপুণ্যের পরিচয় দিল জুভেন্ডি জেনারেল। শত্রু সেনা যখন প্রায় মুখোমুখি, হঠাৎ ডানে বাঁক নিল আমাদের অশ্বারোহীগুলো। তারপর চমক কাটার আগেই বৃত্তাকারে ঘুরে এসে সোজা ঢুকে পড়ল শত্রুদের মধ্যে। ফলে বিস্ময়ের ধাক্কাটা সামলে না উঠতেই অনেক শত্রু হতাহত হলো। আপ্রাণ একটা ফিরতি লড়াই ওরা করলো বটে, কিন্তু প্রথম ক্ষতিটা সামাল দেয়া আর কিছুতেই সম্ভব হলো না। শেষমেশ উপায়ান্তর না দেখে ফিরে ছুটল আপন নিরাপদ অঞ্চলে। সব মিলিয়ে 105 লোক হারালাম আমরা। পরিস্থিতির বিবেচনায় একে অল্পই বলতে হবে। এবার এগোতে লাগলো ওদের মূল বাহিনী, নাস্টা ও সুরাইস। এই দুই নাম ধরে গগনবিদারী আওয়াজ উঠল।